আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। গ্লেন ম্যাক্সওয়েল অথবা ট্রাভিস হেড অথবা ডেভিড ওয়ার্নার বা স্টিভেন স্মিথ অথবা জস বাটলার বা লিয়াম লিভিংস্টোন অথবা বাবর আজম, মোহাম্মদ রিজন অথবা রাশিদ খান, মোহাম্মদ নাবি অথবা নূর আহমেদ, আন্ডে রাসেল, সুনীল নারিন বা নিকোলাস পরান, এদের মতো প্লেয়ার যদি বিপিএল এ খেলে তাহলে বিপিএল এর মানটা কোথায় যাবে আর বিপিএল এর যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের ভ্যালুটা কতটুকু বেড়ে যাবে, এটা কিন্তু আমরা সবাই জানি। এবং আমরা যদি এরকমটা দেখি যে 2026-এর বিপিএল এ এই সবগুলো প্লেয়ার তারা বিপিএল এ খেলছে এবং বিপিএল এর 7টা দলে কোনো না কোনো দলে তারা আছেন এবং বিপিএল এ তারা খেলার জন্য একদম মুখে আছে। এরকম যদি একটা পরিবেশ বা এনভায়রনমেন্ট বিসিবি তৈরি করতে পারে তাহলে বিপিএল এর যে মানটা সেটা কতদূর পর্যন্ত যাইতে পারে। এবং সেই সাথে আমরা সবাই জানি যে বিপিএল যখন শুরু হয়, অর্থাৎ 2012 সালে যখন বিপিএল এর প্রথম সিজন স্টার্ট হয় এবং সেই সিজন থেকে আজকে হচ্ছে বিপিএল এর 11তম সিজন শুরু হতে মাত্র কয়েকটি দিন বাকি আছে। আমরা সবাই জানি যে বিপিএল এর 11তম আসর আগামী 30শে ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে গড়াবে এবং বিগত দিনে যে 10টা সিজন বিপিএল এর কেটে গেছে, এই 10টা সিজনে আসলে বিপিএল এর প্রাপ্তিটা কোথায় বা শুরু থেকে যে লেগাসিটা বা যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা এখন পর্যন্ত ধরে রাখতে পেরেছে কিনা। বা সেই সাথে বিপিএল যখন শুরু হয় তখন তো ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খুব একটা বড় বড় টুর্নামেন্ট ছিল না, শুধুমাত্র বাংলাদেশ প্রিমিয়ার লিগ ছিল, আইপিএল ছিল এবং সেই সাথে বিগ ব্যাশ কিছুটা ছিল। বাট বাকি অন্যান্য টেস্ট প্লেইং কান্ট্রিতে কিন্তু তখনও তাদের যে ফ্রাঞ্চাইজি লিগ সেটা কিন্তু তখনও শুরু হয়নি। এবং একটা সময় আমরা সবাই ভাবতাম যে আইপিএল এর পরে সবচাইতে বড় টুর্নামেন্ট যদি হয় টি-20 টুর্নামেন্ট, সেটা অবভিয়াসলি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। এবং সেই বিপিএল এ যারা খেলে গেছে তাদের নাম যদি আমি বলি তাহলে ব্র্যাড হক, মুরলীধরন, শাহিদ খান আফ্রিদি, কুমার সাঙ্গাকারা, কায়রন পোলার্ড, ক্রিস গেইল, আপনি যদি বলেন তখনকার যত বড় বড় তারকা ছিল সবাই কিন্তু বিপিএল এ খেলে গেছে। কিন্তু তখনকার বিপিএল এর সাথে এখনকার বিপিএল এর আসলে ডিফারেন্টটা কোথায়, বা তখনকার যে বিপিএল সেই বিপিএল এর যে ভ্যালুটা ছিল সেই বিপিএল এর ভ্যালুটা এখন কেন কমে গেল, বা বিপিএল এ দলগুলো আসলে বড় নামের যে বিদেশি প্লেয়ারগুলো আছে বা বড় বড় নামের যারা টি-20 ব্যাটসম্যান আছে বা বলার আছে বা অলরাউন্ডার আছে তাদেরকে পাওয়ার জন্য বিপিএল এর দলগুলো হাহুতাশ করেও তারা কেন বড় বড় নামগুলো পাচ্ছে না। বা বিপিএল যেখানে 2012 সালে শুরু হয়েছে তার অনেক পরে, অর্থাৎ অনেক পরে, গত 2টা সিজন হলো আইএল টি-20 এবং এসি টি-20 শুরু করার পরেও বিপিএল এর চাইতেও তারা অনেক দূর এগিয়ে গিয়েছে। এবং এই যে তারা এগিয়ে গেল, কেন এগিয়ে গেল, তো আপনাদেরকে আমি বলে রাখি যে বিপিএল যখন শুরু হয়েছিল তখন তাদের একটা নির্দিষ্ট স্লট ছিল, তারা নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে বিপিএলটা কমপ্লিট করে ফেলতো এবং তখন টি-20 টুর্নামেন্ট খুব একটা ছিল না এবং বিপিএল নিয়ে মানুষের মধ্যে অনেক বেশি আগ্রহ ছিল। আমরা সবাই জানি যে আইপিএল তখন অলরেডি তারা একটা স্ট্যান্ডার্ড বা একটা লেভেলে চলে গেছে, বাট বিপিএল শুরু থেকে যে চমকটা দেখিয়েছিল সেই চমকটা কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। এবং প্রথম 2টা মৌসুমে সাকসেসফুলি তারা আয়োজন করার পরে যখন ফিক্সিং কাণ্ডে মোহাম্মদ আশরাফুল নিষিদ্ধ হয়ে যায় এবং সেই সাথে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের যে মালিকানার যারা থাকে তাদেরকে নিষিদ্ধ করা হয় এবং সেই দলটাকেও যখন নিষিদ্ধ করা হয়, আসলে পরের অর্থাৎ 2014 সালে যে বিপিএলটা সেই বিপিএলটা মাঠে করাতেই পারেনি। এবং ঠিক তখন থেকে বিপিএল এর যে মানটা সেটা কিন্তু আস্তে আস্তে করে নামতে নামতে এখন এমন একটা পর্যায়ে এসেছে যে নেপাল প্রিমিয়ার লিগ গত কয়েকদিন আগে শুরু হয়েছে, সেই নেপাল প্রিমিয়ার লিগ যদি আগামী আসরগুলোতে বিপিএল কে টেক্কা দেয় বা বিপিএল কে পিছিয়ে ফেলে তাহলে কিন্তু আমি সেখানে অবাক হওয়ার কোনো কিছুই দেখতে পাচ্ছি না বা দেখছি না। কারণ নেপাল ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে বা নেপালের যে প্রিমিয়ার লিগ তারা যেভাবে তাদের প্রিমিয়ার লিগটাকে ব্র্যান্ডিং করেছে বা যেভাবে প্রচারণা করেছে সেটা কিন্তু অবিশ্বাস্য। এবং নেপাল প্রিমিয়ার লিগের ব্রডকাস্টিং চ্যানেল হিসেবে স্টার স্পোর্টস তারা কিন্তু তাদের খেলাগুলো সম্প্রচার করছে এবং সেই সাথে তাদের যে ধারাভাষ্য প্যানেল থেকে শুরু করে বা তাদের যে বিদেশি প্লেয়ার তারা কিন্তু সবাই কিন্তু হাই ক্লাস। সো নেপালের সাথেও যদি আমরা পেরে উঠতে না পারি তাহলে বাংলাদেশ এতদিন হলে টেস্ট খেলতেছে, এতদিন হলো এত ক্রিকেট গৌরব, এত ক্রিকেট লেগেসি থাকার পরেও বিপিএলটাকে কেন আমরা সামনে নিয়ে যেতে পারিনি। সো আপনাদেরকে আমি এখানে একটা কথা বলে রাখি যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ হচ্ছে এমন একটা লিগ যেখানে আসলে কোনো বেটিং নাই, কোনো ধরনের বেটিং কোম্পানির সাথে কোনো ফ্রাঞ্চাইজি বা বিপিএল কর্তৃপক্ষের কোনো চুক্তি নাই। দ্যাটস এখানে কিন্তু ওই রকমের বড় ধরনের কোনো ডোনার অথবা বড় ধরনের কোনো স্পন্সরশিপ থেকে যে টাকা পাওয়া সেটা কিন্তু বিসিবি কখনোই পায় না। বাট অন্য অন্য লিগগুলো যদি আপনি চিন্তা করেন, যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ যদি বলেন বা পিএসএল বলেন বা আইএল টি-20 বলেন বা এসি টি-20 বলেন, এই সবগুলো লিগে সবাই কিন্তু বেটিং সাইডরাই স্পন্সর করে এবং তারা কিন্তু হিউজ লেভেলের একটা অ্যামাউন্ট কিন্তু তারা অফার করে এবং সেই অ্যামাউন্টটা দিয়ে কিন্তু তাদের লিগগুলো কিন্তু অনেক জাঁকজমকপূর্ণ করতে পারে। এবং সেই সাথে প্লেয়ারদের যে স্যালারি থেকে শুরু করে বা যে ফ্রাঞ্চাইজি দ্বারা মালিকানায় দলগুলো নেয় তাদের কিন্তু স্পন্সরের কোনো অভাব হয় না এবং সবগুলো স্পন্সরই ম্যাক্সিমামই হচ্ছে কতটা অ্যালকোহল বা মদ টাইপের, অথবা যদি আপনি বলেন যে বেটিং সাইড দিয়ে কিন্তু সেই টুর্নামেন্টগুলোতে একদম ভরা।
কিন্তু বিপিএল সেখানে আসলে এসব স্পন্সরকে কেন অ্যালাউ করে না? প্রথমত হচ্ছে বাংলাদেশ মুসলিম কান্ট্রি এবং একদম বিপিএল এর শুরু থেকে এখন পর্যন্ত এই ধরনের কোনো বেটিং কোম্পানিকে তারা কিন্তু অ্যালাউ করেনি এবং নেক্সটে হয়তো করবে না। এবং অন্যান্য লিগগুলোতে যখন বেটিং কোম্পানি একদম পুরো লিগটাকে ছেয়ে নিয়েছে, সেখানে বিপিএল কিন্তু সেই আঁচড়টাও কিন্তু এখন পর্যন্ত পড়তে দেয়নি এবং আশা করি পড়বে না। এবং ঠিক এই কারণেই কিন্তু বিপিএল এর জৌলসটা অনেকাংশ কমে গেছে এবং সেই রকম প্রচারণা পাচ্ছে না, বা টি-20 টুর্নামেন্টগুলো হয় প্রযুক্তির ব্যবহার, সেটা কিন্তু বিপিএল এখন পর্যন্ত সেভাবে শুরু করতে পারেনি। এটা হচ্ছে আর একটা রিজন। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে রিজনটা, সেটা হচ্ছে যে বিপিএল এর ফ্রাঞ্চাইজি অনার যারা নেয় বা অনারশিপ যারা হয় বা যারা মালিকানায় থাকে, তারা কিন্তু প্লেয়ারদের বেতনটা ঠিকমতো দেয় না। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা প্লেয়ার তারা যখন ক্রিকেট খেলে, তখন তাদের ক্রিকেটটা হচ্ছে প্যাশন এবং সেই সাথে তাদের কিন্তু এটা একটা প্রফেশনিজম এবং সেখান থেকে তারা যে টাকাটা পায়, সেই টাকাটা দিয়ে তাদের কিন্তু একটা ফ্যামিলি চলে। কিন্তু বিপিএল এর মতো আসলে খেলতে এসে যদি খেলার পরে, ফুল সিজন খেলার পরে যদি সেই টাকাটা না পায় এবং সেই টাকাটার জন্য আইসিসি বা বিসিবির কাছে ধর্ণা দিতে হয়, তখন কিন্তু আপনি চাইলে ভালো মানের কোনো বিদেশি প্লেয়ারকে পাবেন না, বা তাদের যে ডিমান্ড সেটা কিন্তু কোনো ফ্রাঞ্চাইজি মালিক কিন্তু ফুলফিল ভাবে পূরণ করতে পারে না। এবং রিসেন্টলি যেটা হয়েছে, গ্লোবাল সুপার লিগের মতো একটা আসরে রংপুর এবং গাইনাবাজন ওয়ারিয়র্সের ম্যাচের টসের সময় ইমরান তাহির কিন্তু রংপুরকে উদ্দেশ্য করে একটা কথা বলে যে তাদের সাথে যে একটা চুক্তি ছিল, সেই চুক্তির টাকাটা এখনো তিনি পাননি। এখন সেটা সত্যি না মিথ্যা, সেটা রংপুর এবং ইমরান তাহির ভালো জানেন। বাট এই ধরনের যদি এলিগেশন একটা লিগের দলের নামে আসে, তখন কিন্তু বাইরের দেশে যে প্লেয়ারগুলো আছে তারা কিন্তু আসলে বিপিএল খেলতে আসতে চাইবে না, বা তারা অত বেশি ইন্টারেস্টেড হবে না। আমরা একটা সময় দেখেছি যে স্টিভেন স্মিথ বা এবিডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, রেনি রুশো বা জেসন রয়, জস বাটলার বা সুনীল নারিন অথবা অ্যান্ড্রে রাসেল, আমরা কায়রন পোলার, ডিজে ব্রাভো বা নিকোলাস পুরান, সবাইকে কিন্তু বিপিএল একটা সময় দেখেছিলাম এবং বিপিএল এ তখন তারা খেলতে আসতো। এবং এই যে বিপিএল এর ভাটাটা আসলে কোথা থেকে পড়লো? প্রথমত তারা ফিক্সিং কান্টে বিপিএলটা এক ধাপ নিচে নেমে গেল এবং বিপিএল এর যে দলগুলো এবং দলগুলোর যারা মালিকানায় থাকে, তারা কিন্তু প্লেয়ারদের সাথে ওইভাবে সম্পর্কটা ঠিকঠাক রাখে না। টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তারা সেইভাবে পেমেন্টটা তারা করতে পারে না। এবং এটার পিছনে যে শুধু মালিকানাকে একা দোষারোপ করব, সেটি কিন্তু আসলে দোষারোপ করা যায় না। কারণ বিপিএল এর মতো একটা আসর, সেখানে কিন্তু কোনো মালিকানা একটা টাকা কিন্তু তারা রেভিনিউ শেয়ারিং হিসেবে কিন্তু কোনো টাকা কিন্তু তারা পায় না। এবং তারা কিন্তু বিনা স্বার্থে কোটি কোটি টাকা এখানে কিন্তু ইনভেস্ট করে, তারা কিন্তু এখান থেকে ওই রকমের কোনো ইনভেস্ট করার পরে যে একটা লাভজনক একটা অংশ তারা পাবে, সেটা কিন্তু তারা পায় না। এটা কিন্তু বিসিবিকে দেখতে হবে, বা ফ্র্যাঞ্চাইজি মালিক তারা যে শুধু একা দোষের বা দোষীর ভাগ, সেটা কিন্তু আমি কখনোই বলবো না। সো এখানে মেইন যেটা প্রবলেম, সেটা হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি মালিকদেরকে রেভিনিউ শেয়ারিং এটা করতে হবে এবং তাদের স্পন্সরশিপ নিশ্চিত করতে হবে। এবং তারা যদি স্পন্সরশিপ পায়, তাহলে কিন্তু প্লেয়ারদের বেতনটা দিতে পারবে। এবং যখন আপনি মালিকানা নেবেন, তখন আপনার এটা মাথায় রাখা উচিত যে আমি কোন প্লেয়ারগুলোকে ইনভাইট করতেছি এবং কোন প্লেয়ারগুলো আমাদের দলের হয়ে খেলতে যাচ্ছে বা খেলছে, সেই প্লেয়ারদেরকে আমরা ঠিকঠাক মতো বেতনটা দিতে পারবো কিনা। যদি বেতনটা দিতে না পারি, তাহলে সেই সব প্লেয়ারের সাথে আমার কন্ট্রাক্ট করার কোনো দরকার পড়ে না। সো এই যে বিপিএল এর মানটা এখান থেকে কমা শুরু করেছে, এবং যখন থেকে আসলে এটা খুব সামনে চলে এসেছে যে বিপিএল এ খেলতে গেলে কোনো প্লেয়ার ঠিকঠাক মতো টাকা পায় না, তখন থেকে কিন্তু আসলে বড় বড় যে প্লেয়ার যারা আছে, তারা কিন্তু আসলে বিপিএল খেলার প্রতি অতটা ইন্টারেস্টেড ছিল না। কিন্তু তারপরে যখন দেখলো যে তাদের সামনে বড় ধরনের কোনো টুর্নামেন্ট নেই, বা তারা চাইলে কিন্তু অন্য কোনো লিগে খেলার কোনো সুযোগ পাচ্ছে না, কারণ তখন পর্যন্ত লিগ খুবই সীমিত ছিল। আইপিএল ছিল, পাকিস্তান সুপার লিগ ছিল, বা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ছিল, বা বিপিএল ছিল। তখন পর্যন্ত কিন্তু আইএল টি-20 বা এসি টি-20 শুরু হয়নি। এবং যখন থেকে আইএল টি-20 এবং এসি টি-20 শুরু হয়েছে, ঠিক তখন থেকে কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে আর কোনো বিদেশি প্লেয়ার, ওইভাবে বড় মাপের কোনো বিদেশি প্লেয়ার কিন্তু তারা খেলতে আসছে না, এবং তারা আসার যে আগ্রহ সেটা কিন্তু প্রকাশ করছে না। কারণ তারা জানে যে বিপিএল এ খেলতে গেলে তাদের পেমেন্ট ইস্যু নিয়ে অনেক ধরনের ঝামেলা হবে, এবং তারা পেমেন্ট নিয়ে আদৌ তারা নিশ্চিতভাবে থাকতে পারবে কিনা বা পেমেন্টটা পাবে কিনা, সেই সব বিষয় নিয়ে কিন্তু তাদের অনেক বড় ঝামেলার মধ্যে পড়তে হয়। দ্যাটস ওয়াই কিন্তু বিপিএল এ বড় মাপের যে প্লেয়ারগুলো, তারা কিন্তু আসে না। এখন কথা হচ্ছে যে বড় মাপের প্লেয়ারদেরকে বিপিএল এ খেলার জন্য ইনভাইট করলে বা তাদেরকে নিয়ে আসার জন্য বিপিএল কর্তৃপক্ষকে কি করতে হবে? প্রথমত হচ্ছে যে একটা স্লট বের করতে হবে, যে এই স্লটটা হচ্ছে যদি বড় ধরনের কোনো ইস্যু না হয়, তাহলে এই স্লটটা কখনো চেঞ্জ হবে না। এবং বিপিএল শুরুর যে ডেট, সেটা ডেট থাকবে, এবং প্রত্যেকটা বছরে সেই স্লটের ভিতরে বিপিএলটাকে আয়োজন করতে হবে। এবং সেই সাথে ফ্র্যাঞ্চাইজি যে মালিক যারা আছে, তাদেরকে লম্বা সময়ের জন্য চুক্তিতে নিতে হবে, এবং সবাইকে এটা নিশ্চিত করতে হবে যে আপনারা যদি বিদেশি প্লেয়ার নিয়ে আসেন, তাহলে তাদের পেমেন্টটা আগে ক্লিয়ার করতে হবে। এবং টুর্নামেন্টটাকে বেশি প্রচারণায় আনার জন্য বাইরের দেশ থেকে বড় বড় যে তারকা যারা আছে, তাদেরকে ইনভাইট করতে হবে, ভালো
কমেন্টেটর নিয়ে আসতে হবে, ভালো সম্প্রচার মাধ্যম নিয়ে আসতে হবে এবং খেলাটা যেন উপভোগ্যপূর্ণ হয় সেরকম একটা ব্যবস্থা কিন্তু করতে হবে। এবং ঠিক তখনই যদি বিপিএলটা ওইভাবে উপভোগ্য হয় বা দর্শক জনপ্রিয়তা খুব বেশি পায়, তখন কিন্তু দেশীয় যে অনেক কর্পোরেট প্রতিষ্ঠান আছে তারা কিন্তু বিপিএল এর স্পন্সরশিপ নেওয়ার জন্য কিন্তু এগিয়ে আসবে। এবং ঠিক তখনই যখন বিপিএল এর তহবিলটা বাড়বে বা বিপিএল এর উপর ইনভেস্টমেন্টটা অনেক বেশি হবে, ঠিক তখন বিপিএল এর দলগুলো যেমন উপকৃত হবে, বিপিএল কর্তৃপক্ষ উপকৃত হবে, বিসিবি উপকৃত হবে এবং সেই সাথে যারা প্লেয়ার খেলতে আসবে তারাও কিন্তু উপকৃত হবে। এবং আমি আশা করছি যে আগামী 26-এর বিপিএল এ এই সব কিছুকে আসলে পাশ কাটিয়ে এবং সবকিছুকে একটু একটু করে ম্যানেজ করে হয়তো আগামী বিপিএল অর্থাৎ 2026-এর বিপিএল এ ভালো কিছু দেখার আমি আশা করছি। এবং সেই বিপিএল এ হয়তো ভালো কিছু প্লেয়ারকে আমরা পেতে যাচ্ছি বা তাদেরকে হয়তো পাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং সেই সাথে বিপিএল নিয়ে যে একটা বড় ধরনের চিন্তা ভাবনা বা বিপিএল নিয়ে যে একটা বড় ধরনের একটা প্ল্যান করা, সেটা কিন্তু বিসিবি অলরেডি শুরু করে দিয়েছে। আমরা বিভিন্ন গণমাধ্যমে সেটা শুনতে পেরেছি, বাট বাস্তবায়ন কতটুকু হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা বলতে পারছি না। বাট সবচাইতে বড় একটা দিক সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন কিন্তু দুইটা টি-20 ফরম্যাটের দুইটা লিগ আছে। একটা হচ্ছে এনসিএল প্রথমবারের মতো শুরু হয়ে গেছে এবং বিপিএল সেটা তো আছে। এবং বাংলাদেশের টি-20 ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য এই ধরনের টুর্নামেন্ট কিন্তু অনেক বেশি দরকার আছে। এবং সেই সাথে বিপিএল এর প্রতি ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য বিসিবির কিন্তু এখানে এগিয়ে আসতে এবং বিপিএলটাকে ওইভাবে প্রচার করতে হবে এবং মানুষের মধ্যে কিন্তু ওইভাবে বিপিএলটাকে ছড়িয়ে দেওয়া লাগবে। এবং বিপিএলটাকে যদি ছড়িয়ে দিতে পারে তাহলে কিন্তু বিপিএল উন্নত হবে। এবং সেই সাথে যেসব প্লেয়ারের নাম আমি প্রথমে বলেছি যে ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার বা স্টিভেন স্মিথ থেকে শুরু করে যে বড় বড় প্লেয়ার আছে তারা কিন্তু বিপিএলে খেলতে আসার একটা আগ্রহ দেখাবে। এবং ঠিক তখনই মূলত বিপিএল কিন্তু আবার আগের অবস্থানে চলে আসবে এবং আইএল টি-20 এবং এসএ টি-20তে যথেষ্ট পরিমাণে টাকা কম দেওয়ার পরে কিন্তু প্লেয়াররা ওইখানে খেলতে যায় শুধুমাত্র একটা কারণে যে ওইসব লিগে প্রফেশনালিজম মেনটেন করে তারা টুর্নামেন্টটা পরিচালনা করে। এবং বিপিএলে কিন্তু একটা আসর হলে পরের আসর হবে কিনা বা ডেট কবে থেকে কবে সেটা কিন্তু আসলে প্লেয়াররা জানে না, বা প্লেয়ার ড্রাফটসটাও কিন্তু খেলা শুরু হওয়ার 1 মাস আগে হয়। দ্যাটস ওয়াই প্লেয়াররা কিন্তু আসলে কোন কানাডার খুঁজে পায় না যে আসলে তারা কোথায় খেলবে, তারা বিপিএল খেলবে নাকি আইএল টি-20 খেলবে নাকি এসএ টি-20 খেলবে। সো এই যে ডিসিশনহীনতার মধ্যে থাকে এবং সিদ্ধান্তহীনতার মধ্যে থাকার কারণে বিদেশি প্লেয়াররা কিন্তু বিপিএল খেলতে আসার যে আগ্রহ সেটা কিন্তু হারিয়ে ফেলে। এবং আশা করছি আগামী 26 সালের যে বিপিএলটা শুরু হবে তখন বড় ধরনের পরিকল্পনা করে বিসিবি ভালো একটা বিপিএল আমাদেরকে উপহার দেবে। সো এই আশায় আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।